হ্যাঁ বন্ধুরা, 3-4 দিন বিদ্যুৎ এবং ওয়াইফাই এর গন্ডগোলের জন্য ভিডিও ছাড়তে পারিনি। আজকের থেকে সম্পূর্ণ ঠিকই হয়েছে। তাই আজকের আমি তোমাদের দুটি ভিডিও দিলাম। সকালবেলা একটি বাংলার ভিডিও দিয়েছি তোমাদের এমসিকিউ, আর আজকের আমি তোমাদের দিচ্ছি বাংলা। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা ভারতবর্ষ। এই ভারতবর্ষ গল্পটি আমি আগে বেছে নিলাম কেন, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে 2024 সালে ভারতবর্ষ থেকে কোনো এলএকিউ প্রশ্ন পড়েনি, ফলে 2025 সালে তোমাদের এই ভারতবর্ষ গল্পটি থেকে অবশ্যই করে একটি প্রশ্ন তোমাদের পড়বেই। তোমরা যদি একটা গল্প থেকে এলএকিউ করতে চাও, একটা গল্প থেকে যদি এলএকিউ খুব সুন্দরভাবে তোমরা তৈরি করতে চাও, তাহলে এর থেকে তোমাদের চারটি প্রশ্ন তোমাদের করতে হবে। এই 4টি প্রশ্ন করলে অবশ্যই করে তোমরা ভারতবর্ষ থেকে একটি প্রশ্ন কমন পাবে। আর তোমাদের তো একটি মাত্র এলএকিউ করতে হবে। এই গল্প থেকে 3টি গল্প থেকে একটি মাত্র এলএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। অতএব বুঝতেই পারছো, ভারতবর্ষটা যদি তোমরা 4টি প্রশ্ন করতে পারো, তাহলে তোমাদের অন্য দুটো থেকে, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, এই গল্প দুটি থেকে কোনো প্রশ্ন না করলেও চলে যাবে, যদিও 5 নম্বর মানের জন্য বলছি। তাই বন্ধুরা, আজকের আমি দুটি প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। ভারতবর্ষ থেকে দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। এবং আরও একটি প্রশ্ন আছে, সেটি হলো, দেখতে পাচ্ছ, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এখানে দুটো প্রশ্ন আমি তোমাদের নোট বানিয়ে দিয়েছি এবং আরও দুটো প্রশ্নের নোট বানিয়ে দেবো। যেহেতু ভারতবর্ষটা তোমাদের 25 সালে ইম্পর্টেন্ট, 24 সালে আসেনি, সেই জন্য আমি এর থেকে 4টি প্রশ্নের নোট তোমাদেরকে বানিয়ে দেব। এবং ভাত কিংবা কে বাঁচে এর থেকে আমি তোমাদের জন্য মাত্র 2টি করে প্রশ্ন তোমাদের দেব। আশা করি ভারতবর্ষটা তোমরা ভালোভাবে পড়লে এর থেকে একটি বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। এসো আমরা প্রশ্নের উত্তরটা একটু দেখে নিই। দেখতেই পাচ্ছ, সবই একই টাইপের উত্তর আসবে, কারণ ভারতবর্ষ গল্পটা যদি তোমরা ভালো করে সারমর্মটা তৈরি করতে পারো, তাহলে তোমাদের উত্তর লেখা কোনো ব্যাপারই হবে না। তবে লেখার স্পিড বাড়বে, তোমরা লেখা প্র্যাকটিস করলে লেখার স্পিড বাড়বে এবং বানান ভুলটা তোমরা অনেকটা সারাতে পারবে। উত্তর দেখো, বলেছে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। প্রসঙ্গটা কি না, সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে রাঢ় বাংলার এক পৌষ মাসের দুর্যোগে থুরথুরে ভিখারিনীর মৃত দেহের সৎকারকে কেন্দ্র করে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে বিরোধের সূত্রপাত হয়েছিল, সেই প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে। বৃদ্ধা প্রাণ হারিয়েছে বলে মনে করে কয়েকজন হিন্দু গ্রামবাসী তাকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসে, কিন্তু সেদিন বিকালে দেখা যায় কয়েকজন মুসলমান আরবি মন্ত্র পড়তে পড়তে বুড়িকে তুলে নিয়ে আসছে বাজারের দিকে কবর দেওয়ার জন্য। কারণ মৃত মানুষকে এমনভাবে ফেলে রাখা যায় না। মৃতদেহ রাখার সঙ্গে সঙ্গে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বচসা শুরু হয়। মোল্লা সাহেব নেতৃত্ব দিচ্ছিল মুসলমানদের হয়ে, আর ভট্টাচার্য মশাইয়ের নেতৃত্বে ছিল হিন্দুদেরকে নিয়ে। তাদের মধ্যে ক্রমশ বচসা বাড়তে থাকে এবং উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা বেড়ে যাবার সঙ্গে সঙ্গে বাজারের দোকানপাট একটা একটা করে বন্ধ হতে থাকে। পার্শ্ববর্তী গ্রাম থেকে 2 সম্প্রদায়ের লোকজন অস্ত্র হাতে জড়ো হতে শুরু করে। মোল্লা সাহেব নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ইত্যাদি ধর্মীয় স্লোগান তুলে হিন্দুদের প্রতি জেহাদ ঘোষণা করে। অন্যদিকে ভট্টাচার্য মশাই মাঝে মাঝে চিৎকার করে মা কালীর নাম জয়ধ্বনি দিতে লাগলেন। এই রকম পরিস্থিতির মাঝখানে কর্তব্যপরায়ণ বিপন্ন চৌকিদার তার লাঠিটা উঁচু করে দুপক্ষের মাঝখানে দাঁড়িয়ে থাকে। কোনো পক্ষ এক কদম এগোলেই সে লাঠিটুকে সাবধান বা খবরদার বলে গর্জন করতে থাকে। কিন্তু উত্তেজনা যখন বৃদ্ধির মুখে এবং চৌকিদার উভয় পক্ষকে রাশভারী গর্জন শোনাচ্ছে, ঠিক সেই সময় বুড়ির হাত পা নড়তে থাকে। সে দীর্ঘ ঘুম থেকে জেগে উঠে সকলের মুখের দিকে তাকায়। বুড়ি তখনই সেই উত্তেজনায় জল ঢেলে দিয়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে চলতে থাকে। এর পরের প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। পরের প্রশ্নটা হলো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে শীতের দিনে ফাঁপির মতো এক প্রতিকূল আবহাওয়ায় গ্রামের মধ্যে চলে আসে এক বৃদ্ধা।
যে বৃদ্ধাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিমদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছিল, এখানে সেই হঠাৎ চলে আসা বৃদ্ধার কথা বলা হয়েছে। নদীর চড়ায় ফেলে আসা বৃদ্ধার মৃতদেহটা মুসলমান সম্প্রদায়ের মানুষেরা গ্রামে ফিরিয়ে আনে এবং তাকে মুসলমান বলে দাবি করে। তারা বুড়ির মৃতদেহটাকে কবরস্থ করার উদ্যোগ নেয়। তখন হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বুড়ির ধর্ম নিয়ে সংঘর্ষের উপক্রম হয়। বুড়ির মৃতদেহের দুপাশে দুই সম্প্রদায়ের মানুষেরা দাঁড়িয়ে যায়। মুসলমান সম্প্রদায় থেকে মোল্লা সাহেবের নেতৃত্বে চিৎকার ওঠে, আল্লাহু আকবর। আবার হিন্দু সম্প্রদায় থেকে ভট্টাচ মশাইয়ের নেতৃত্বে গর্জন শোনা যায়, জয় মা কালী। গ্রামের চৌকিদার এই দুই পক্ষকে ঠেকিয়ে রাখছিল। দুই পক্ষের বিতর্ক চলতে চলতে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মৃতদেহটি নড়ছে এবং আস্তে আস্তে তা উঠে বসার চেষ্টা করছে। তখন বিতর্ক বন্ধ হয়ে গেল। সবাই বুড়ির দিকে তাকিয়ে রইল। বুড়ি উঠে দাঁড়ায় এবং ভিড় দেখে বিকৃত মুখে মুচকে হাসে। বুড়ি, তুমি মরনি, কথাটা একজন বললে বুড়ি তখন গর্জে ওঠে, তিরস্কার করে। তারপর ধীরে ধীরে সে রাস্তা ধরে এগিয়ে চলে সামনের দিকে। দূরের দিকে সে ক্রমশ আবছা হয়ে যায়। মনে হয় বৃদ্ধা ভারতবর্ষের অন্তরাত্মার প্রতীক হয়ে গেল। ধর্মের কাছে কোনো বিদ্বেষ ও উগ্রতার ঠাঁই নেই। এর মাধ্যমে লেখক বোঝাতে চাইলেন মানুষের ধর্ম পরিচয়কে নিয়ে হিংসা, বিদ্বেষ, উগ্রতার কোনো জায়গা দেওয়া যায় না। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। যত সম্ভব কালকের আমি ফিলোজফি নিয়ে আসবো। তোমাদের ফিলোজফি, যাদের দর্শন আছে, ফিলোজফি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।